আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমাদের নতুন চ্যানেলে প্রবৃদ্ধি বাড়ছে, সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে এবং অনেক বেশি লোক দেখছেন। আমি আশা করি কয়েকদিনের ভিতরেই ২-১ সপ্তাহের ভেতরেই আমাদের চ্যানেল সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আপনারা সবাই নোটিফিকেশন পাবেন। আমি কখন লাইভে আসছি বা কখন প্রোগ্রামটা রেকর্ড হবে সেটা আপনারা জানবেন, আগাম জানবেন। তাহলে আর আমাকে সবার কাছে শেয়ার করতে হবে না। তবে আপনারা শেয়ার করবেন সবাই, কমপক্ষে ৫০ জনের কাছে। যাই হোক, আজকের যে কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্প অনেকটা পেছনে সরে এসছেন। তিনি বুঝতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার অবস্থা ভালো না। মানে কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে কংগ্রেসে, মানে আমেরিকার সংসদে, ডিফেন্স মিনিস্টার, সেক্রেটারি অফ ডিফেন্স, যেটাকে এখন নতুন ভাবে বলা হচ্ছে সেক্রেটারি অফ ওয়ার, যুদ্ধমন্ত্রী পেট হেগসেথকে সেনেটররা যেভাবে নাজেহাল করেছেন। একজন সেনেটর তো বলেছেন, ইউ আর এ ডিসগ্রেস টু আমেরিকা, আপনি আমেরিকার জন্য একটা লজ্জার ব্যাপার, একটা অপমানকর ব্যাপার। এবং ট্রাম্প ইতিমধ্যে চেষ্টা করেছেন নিউক্লিয়ার কোড, মার্কিন যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড, সেটা প্রেসিডেন্ট চাচ্ছেন ডিফেন্স মিনিস্ট্রি থেকে। জেনারেলরা অস্বীকার করেছেন, ট্রাম্পকে সেখানে ঢুকতেই দেননি। এবং ইতিমধ্যে আরেকজন জেনারেল পদত্যাগ করেছেন। তো ট্রাম্পের অবস্থা ভালো না এবং একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে ট্রাম্প। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যাচ্ছেন পাকিস্তান আজ শুক্রবার, মানে আজ রাতে, হয়তো উনি এখন অলরেডি পাকিস্তানে পৌঁছে গেছেন। তবে তিনি পাকিস্তানের সঙ্গে কথা বলতে গেছেন, পরে হয়তো আমেরিকার সাথে কথা হবে। এটা নির্ভর করে আমেরিকা অবরোধ তুলে নেয় কিনা এবং যত রকম হুমকি দিচ্ছে। ট্রাম্প পরশুদিনই বলেছেন যে ইরানিয়ান কোন সৈন্যকে, ইরানিয়ান বাহিনীকে যদি তোমরা দেখো হরমুজ প্রণালীতে মাইন স্থাপিত করছে, তাহলে শুট অ্যান্ড কিল দেম, তাদের গুলি করে হত্যা করো। এইরকম প্রভোকেটিভ কথা বলার পরে ইরানিয়ানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করবে সেটা ভাবা যায় না। ইরান বলেছে তাদের যে কত ট্রিলিয়ন ডলার বকেয়া আমেরিকা যেগুলো আটকে রেখেছে আমেরিকার ব্যাংকে, সেগুলো ফেরত দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই যে হরমুজ প্রণালী ইরানের সম্পত্তি, এটা মেনে নিতে হবে ইত্যাদি। এবং এগুলো না মানলে, অবরোধ না তুললে আমেরিকার সঙ্গে ইরানের কোনো চুক্তি, শান্তি চুক্তিও হবে না, কোনো যুদ্ধ বিরতিও হবে না। তবে যেটা কালকে আমি বলেছি, পরশুদিন বলেছি, আমেরিকার মিসাইল সংকট, অস্ত্র সংকটের ফলে তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এবং আমেরিকার মিত্ররা সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। এমতো অবস্থায় বাংলাদেশেও কিছু ঘটনা ঘটছে এবং সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে যা ঘটছে এটা কোন কম গুরুত্বপূর্ণ নয়। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলছে জামাত ও তাদের দেশি বিদেশি দালালেরা। হাসি পায়, দুঃখ হয় তাদের জন্য। তারা ভারতপন্থী অ্যানার্কিস্ট। তারা মনে করে ইচ্ছা করলেই তারা নির্বাচিত বিএনপি সরকারকে হাসিনার মতো উৎখাত করবে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে জামাতপন্থী এক ছাত্র তারেক রহমানের সঙ্গে, মানে যেটা বলতেও ঘৃণা লাগে, তার মেয়ে নিয়ে কটূক্তি করেছে। জামাত যে কোনো লেভেলে নামতে পারে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, জামাত কোনো ইসলামী ধর্মীয় দল নয়। এরা নীতিহীন, রগ কাটা, খুনি লুটেরার দল। এরা কোনো সৎ মানুষ নয়, এরা কোনো ভালো মানুষ নয়। তারা এখন বলছে
যে শফিক রহমান নাকি অলরেডি নির্বাচিত হয়ে গেছেন, জোর করে নাকি তাকে হারানো হয়েছে। এবং তারা বলছে হাসিনাকে উৎখাত করতে 17 বছর লেগেছিল, তারেক রহমানকে উৎখাত করতে তাদের 16 দিন সময় লাগবে না। এই যে বোকার স্বর্গে বসে এরা বাগাড়ম্বর করছে, এটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তবে তারা আগামী 5 বছর দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে আগামীতে ক্ষমতা আসার পরিকল্পনা করতে পারে। তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। একটা নির্বাচিত সরকারকে আবার আন্দোলন করে ফেলে দেবে, এটা তারা নিজেরাও জানে। ওই যে সাদা শকুন জানে সম্ভব না, তবে তারা একটা দেশে একটা সবচেয়ে বড় কথা অস্থিরতা সৃষ্টি করতে চায়। হামলা, অবরোধ এগুলো করে তারা মনে করে আগামী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। তবে তারা বুঝতে পারছে না এর ফলে তারা কিন্তু জনগণের কাছে আরো ধিক্কৃত হবে। একদিকে জামাত ইসলামের কর্মকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক, অন্যদিকে সরকারেরও কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। যেমন সরকার ইরানে যুদ্ধ শুরু হওয়ার পরে, আক্রমণ করার পরে এই যে কোমর ভাঙা পররাষ্ট্রমন্ত্রী মার্কিনপন্থী ডক্টর খলিলুর রহমান কি করলেন, তিনি ইউএইর কাছে সমবেদনা জানালেন যে তাদের দেশ আক্রান্ত হয়েছে। মানে অ্যাজ ইফ ডোনাল্ড ট্রাম্পের লেখা ড্রাফট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হলো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একজন অনাহূত ব্যক্তি, কিন্তু মানে আমি একটা উদাহরণ দিই, টরন্টোতে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের ওই কাউন্সিল জেনারেলের অফিসে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল কি নোট স্পিকার হিসাবে শহীদ দিবস সম্বন্ধে আলোচনা করার জন্য। 26শে মার্চে কিন্তু আমাকে দাওয়াতও করা হয়নি, বক্তব্য দেওয়ার কথা তো দূরে থাক। তার মানে খলিলুর রহমানের নির্দেশ এসছে তাজ হাশমিকে কোনোভাবেই বাংলাদেশের দূতাবাসের কোনো অনুষ্ঠানে যেন আমন্ত্রণ জানানো না হয়। এতে আমার কি যায় আসে? তারা তাদের ব্যাংক্রাপসি প্রমাণ করছে। আমি খলিলুর রহমানকে মার্কিন দালাল বলেই যাব, তাতে আমার কিছু কোনো ক্ষতি করার তাদের সামর্থ্য নেই। এবং জনগণ অবশেষে দিন শেষে বিশ্বাস করবে আমি যে বলছি অর্থ মন্ত্রণালয় ভারতপন্থীর হাতে আর পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ইসরায়েলি দালালদের হাতে। যাই হোক, রাজনৈতিক অস্থিরতা দিয়ে দেশে একটা দুর্যোগ সৃষ্টি করার প্রচেষ্টা করা যেতে পারে, তবে সরকার ফেলে দিয়ে দেশকে চিরস্থায়ীভাবে আবার হাসিনার আমলের অ্যানার্কির যুগে নিয়ে যাবে, সেটা সম্ভবপর হবে না। জামাতকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদের বিদেশি যারা অনুপ্রেরণা দেয় আপনাকে, যারা ভারতপন্থী, তাদের কথায় লাফালে আপনাদের কোনো লাভ হবে না, বরং দেশের ক্ষতি হবে। তবে জামাত ইসলামী তো দেশপ্রেমিক কোনো দল নয়, তারা তো চায় বাংলাদেশ যাতে টিকে না যায়, বাংলাদেশ যাতে ভারতের উপনিবেশে পরিণত হয়, সেটাই হচ্ছে জামাতের লেটেস্ট সিদ্ধান্ত। এই ধরনের কার্যক্রম নতুন কিছু নয়, অতীতেও আমরা দেখেছি। খালেদা জিয়া যখন প্রথমবার নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী হয়ে 1991 সালে, তখন হাসিনা কি বলেছিল মনে আছে? যারা তখন জন্মগ্রহণ করেননি, যারা দেখেননি শোনেননি, তাদের অবগতির জন্য বলছি, হাসিনা বলেছিল খালেদাকে একদিনও শান্তিতে বসতে দেব না। হাসিনা তার কথা রেখেছিল। 1 বছরে প্রায় 200 দিনের বেশি হরতাল অবরোধ করেছিল, এবং তার সাথে কারা ছিল? জামাতে ইসলামী। হাসিনার জানের জান বন্ধু ছিল জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামী নেতৃবৃন্দ নিজামী এবং মুজাহিদি এদেরকে হাসিনা আবার তাদের প্রাপ্য মিটিয়ে দিল, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলালো। তো জামাতের বুদ্ধিশুদ্ধি কম, তারা আবেগে এবং ওই ধর্মান্ধতার বশে তারা লাফায়। তারা একটা প্রতিক্রিয়াশীল শক্তি, ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
যাই হোক, প্রশ্ন হচ্ছে এটা কি কেবল রাজনৈতিক কৌশল নাকি বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ? এটা ভেবে দেখার সময় এসছে। এই যে উস্কানিমূলক কথাবার্তারা বলছে, চাঁদাবাজি করছে, যেখানে সেখানে সরকারের বিরুদ্ধাচরণ করছে, কারণটা কি? বাংলাদেশের মূল শক্তি সবসময় ছিল তার সামাজিক সম্প্রীতি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ একটা জায়গায় মিটিং পয়েন্টে আসতে পারে, আসে। সেজন্য আমরা দেখি বিভিন্ন দলের লোকজন তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক স্থাপন করছেন এবং তারা মোটামুটি বন্ধু হিসাবেই, প্রতিবেশী হিসাবেই বসবাস করে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য এবং কার্যক্রম সেই ঐক্যের ভিত্তিকেই নড়বড়ে করে দিতে চাচ্ছে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আপনি দেখবেন টেলিভিশনে, ইউটিউবে যে বিতর্কগুলো হচ্ছে বিভিন্ন ধর্মীয় নেতাদের ভিতরে, ইসলামী নেতাদের ভিতরে, তারা একে অপরকে কাফির বলে, মুরতাদ বলে গালাগাল করছে। এটা কিন্তু যারা ধর্মনিরপেক্ষ লোকজন, তারা কিন্তু কথাবার্তায় একে অপরকে দেশদ্রোহী এবং একেবারে কাফির এই ধরনের কথা আমরা ব্যবহার করি না। যাই হোক, তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়, সমাজে তৈরি হয় অবিশ্বাস এবং বিভাজন। এটাই হচ্ছে এর প্রতিফল। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শুধু একটি দলের সমস্যা নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা সতর্ক বার্তা। আমি সেই সতর্ক বার্তাটা দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি। বাংলাদেশ এখন একটা উদীয়মান অর্থনীতি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত, কিন্তু এই অগ্রযাত্রার মাঝেই যদি বারবার হরতাল, অবরোধ ও সহিংসতা ফিরে আসে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বিনিয়োগ, ব্যবসা এবং কর্মসংস্থানের উপর। ইতিমধ্যে একজন সিনিয়র আওয়ামীপন্থী সাংবাদিক তিনি একটা গুজব রটিয়ে দিলেন, যে গুজব সম্বন্ধে রেজা কিবরিয়া সাহেব লাইভে এসে 5 মিনিটের একটা ভিডিও করেছেন। সে গুজবটা কি? আইএমএফ নাকি বাংলাদেশকে সাহায্য দিতে চায় না, কারণ তারা আগে ভাগেই বুঝে গেছে তারেক রহমানের সরকার দুর্নীতিগ্রস্ত হবে, দুর্নীতি করবে। রেজা কিবরিয়া বহু বছর আইএমএফ এ কাজ করেছেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আসলেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ বাংলাদেশে যদি একজন থাকেন, তিনি হচ্ছেন রেজা কিবরিয়া। একাধিক থাকতে পারেন, তবে একজন হলেও রেজা কিবরিয়াকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, বিরাট পণ্ডিত ব্যক্তি হিসেবে স্বীকার করতেই হবে। তিনি বলেছেন, তিনি আইএমএফ এ কাজ করেছেন, আইএমএফ এর এমন কোনো পলিসি নেই, আগে ভাগেই তারা বলে দেবে এই লোক তো বা এই দল তো দুর্নীতি করবে, সুতরাং এদের সরকারকে আমরা কোনো সাহায্য করব না। হাস্যকর একটা ব্যাপার, যেটা একজন সাংবাদিক প্রচার করলেন এবং অনেকে সেটা গিলল সত্য হিসাবে মনে করে। বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্থিতিশীলতাকে। যখন তারা রাজনৈতিক অনিশ্চয়তা দেখে, তখন স্বাভাবিকভাবেই তারা পিছিয়ে যায়। অর্থাৎ রাজনৈতিক সংঘাতের খেসারত দিতে হয় পুরো দেশকে। জামাত এবং তাদের সহযোগীরা সে কাজেই নিয়োজিত। সুতরাং এখন আসি সরকারের দিকে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তথাকথিত এই যে তোষণ নীতি, আমেরিকার তোষণ নীতি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। একটি রাষ্ট্রের জন্য ভারসাম্যপূর্ণ কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা শক্তির দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। এই যে ইরানে যে মার্কিন এবং ইসরায়েলি আক্রমণ হলো, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় নিশ্চুপ ছিল এবং যে কাজটা তারা প্রথমেই করলো, আমি বলে দিয়েছি, আমিরাতকে, ইউএই কে তারা সমবেদনা জানালো এবং তাদের নেতা আলী খামেনিকে হত্যা করলো। স্কুলের 170 জন ছাত্রীকে বাহরাইনস্থ মার্কিন ঘাঁটি থেকে বোমা মেরে
হত্যা করা হলো, তার একটা প্রতিবাদ বা শোক সভাও, শোকও জানালো না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার। এ ধরনের ঘটনা যখন আগে ঘটেছিল, নরেন্দ্র মোদীর সরকার প্রচন্ড নিন্দা করেছিল ইরানের উপর আক্রমণের। আর বাংলাদেশের সরকার একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে তারা আমেরিকার যেভাবে নগ্ন লেজুর বৃত্তি করছে ডক্টর ইউনূসের লিগেসি ধরে, এটা কিন্তু বাংলাদেশকে একটা পারায়া নেশন বানিয়ে দেবে। সারা পৃথিবীতে এখন ইরান ইরান ইরান। ট্রাম্প বা আমেরিকাকে সবাই ঘৃণা করে। এমত অবস্থায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে চায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার চাকুরি টিকিয়ে রাখার জন্য, তাহলে সেটাও একটা জঘন্য ব্যাপার হবে। বাস্তবতা যেটা, জ্বালানি সংকটও বাস্তবতা। জ্বালানি সংকট আছে, তেলের দাম বেড়েছে, এই জন্য লোডশেডিং হয়েছে, লোডশেডিং থাকবে। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী আমার স্কুলের বাল্য বন্ধু যে মন্তব্যটা করলো যে কোথাও লোডশেডিং দেখালে উনি পুরস্কার দেবেন বা পদত্যাগ করবেন, এ ধরনের কথা বলার কোনো অবকাশ নেই। বাস্তবতা হলো দেশে লোডশেডিং আছে এবং স্বাভাবিক কারণেই আছে। মানে আমাদের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র চলে ডিজেল দিয়ে এবং ডিজেল আমাদের আমদানি করতে হয়। এই সংকটে ইরান সংকটে তেল আমদানি ব্যাহত হয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেজন্য লোডশেডিং হয়েছে, এটা মন্ত্রী বললেই পারতেন। ইরান আমেরিকা উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছে। তেলের দাম বাড়ছে, সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব সরাসরি পড়ছে উন্নয়নশীল দেশগুলোর উপর, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। কিন্তু সমস্যা হলো এই বাস্তবতাগুলো জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে না, ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি এবং অসন্তোষ। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলোর সংঘাত, অন্যদিকে সরকারের নীতিগত প্রশ্ন। এই দুইয়ের মাঝে সবচেয়ে বেশি চাপে পড়ছে সাধারণ মানুষ। সমাধান কি? সমাধান হচ্ছে স্বচ্ছ রাজনীতি, দায়িত্বশীল নেতৃত্ব এবং বাস্তবতা ভিত্তিক নীতি গ্রহণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে এবং সরকারের ত্রুটি বিচ্যুতির কথা সরকারকে ভদ্রভাবে জানিয়ে দিতে হবে। আমি যেমন যখন যেটা মনে করি সরকারের দোষ হচ্ছে সেটা আমি তুলে ধরি, আমি কারো অন্ধ দালালি করি না। এবং এই মুহূর্তে আমি মনে করি তারেক রহমান সরকারের বিকল্প কিছু বাংলাদেশে নেই, আগামী ৫, ৭, ১০ বছরে হবে বলেও আমি মনে করি না, হলে ভালো। তবে আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় দায় কার? কমেন্টে আপনার সহমত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেটা আমি বারবার বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, চ্যানেলের লাভ হবে। আপনাদের যে লাভটা হবে, আপনারা আগে ভাগেই নোটিফিকেশন পেয়ে যাবে কখন আমি কথা বলবো ইত্যাদি। আর আমার চ্যানেল যেহেতু কোনো দলের দালালি করে না প্রত্যক্ষভাবে, যারা ভালো কাজ করে তাদের আমি প্রশংসা করি, যারা দেশদ্রোহী তাদের আমি বিরোধিতা করে আসছি বহু আগে থেকে। ১৯৭৩ সাল থেকেই আমি সরকার বিরোধী, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। হাসিনার আমল, মুজিব আমল থেকে শুরু হয়েছে, হাসিনার আমল তো বটেই। হাসিনার বিরুদ্ধে আমি প্রথম যত সোচ্চার ভাবে কথা বলে আসছি হাসিনার আমলে, ফেসবুকে লিখে এসছি, যারা আমার এই লেখাগুলোর সঙ্গে আমার কথাগুলোর সঙ্গে পরিচিত তারা জানেন আমি নিঃস্বার্থভাবেই সত্য কথা বলি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।